জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগরের চারপাশে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আজকের আয়োজন এখন চারদিক। সঙ্গে আছে আমি মেহেরিন আনি। রাজধানীর গাবতলীতে শ্যামলী হাউজিংয়ে বিষাক্ত গ্যাস ছড়িয়ে অসুস্থ হয়ে একজন মারা গেছেন। অন্তত অর্ধশত হাসপাতালে ভর্তি হয়েছেন। গতরাত ৩টার দিকে ভাঙাড়ির দোকানের একটি গ্যাস সিলিন্ডার থেকে ঘটনার সূত্রপাত হয়। সে সময় ওই দোকানের কর্মচারী পরিত্যক্ত ভেবে সিলিন্ডারটি ভাঙা শুরু করলে গ্যাস ছড়িয়ে পড়ে চারদিকে, আর এতেই অসুস্থ হয়ে পড়েন অর্ধশত মানুষ। পাশে একটি কোম্পানির শ্রমিকরা ঘুমাচ্ছিল, তাদের একজন আত্মীয় সে সময় মারা যান। কেউ ডাকতে পারি না, যে একজন জায়গা ঘুমোতে আছে জায়গায় উঠামো, সে শক্তি বল নাই, নিজে বাঁচার জন্য খালি দৌড় হয়েছে। এমন গন্ধ থাকা যায় না। রাত্র ৩টা বাজে এটা কাটছে, এই দোকানদার কাটছে, কাটার পরে গ্যাসটা যখন বাইরেছে, এই গ্যাসের ধুমাগুলা যে এইরকম অবস্থা হয়েছে, রুমের ভিতরে ঘুমাস্ত অবস্থায় তারা যে বাইরে কেউ ডাকবো বা কেউ সাহায্য নিবো বা কেউ হেল্প নিবো, এরকম তার ভিতরে অনুভূতি ছিল না। হাবুর করে তারা বাইরে গেছে। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন হাসিব বিল্লাহ। সবশেষ অবস্থা জানতে চলে যাচ্ছি সেখানে। হাসিব, পরিস্থিতির কি কোনো উন্নতি হয়েছে, আর সেখানে কর্তৃপক্ষ কেউ এসেছেন কিনা? পরিস্থিতির উন্নতি কিছুটা হয়েছে, অর্থাৎ যে দুর্ঘটনাটি ঘটে রাত ৩টায়, কিন্তু এখন পর্যন্ত ঘন্টাখানেক আগেও অর্থাৎ 12টার দিকেও মোটামুটি গ্যাস ছিল কিছুটা, কিন্তু এখন সে বিষাক্ত গ্যাসটা এখন নেই। কিন্তু বলা হচ্ছে যে পরিবেশে বাতাসে ছড়িয়ে গেছে। আর কিন্তু আপনাকে দেখায় যে যেই সিলিন্ডার গ্যাসের থেকে এই বিষাক্ত গ্যাসটি নির্গত হয়েছিল, সেই সিলিন্ডারটি কিন্তু এখনও ঠিক আগের জায়গায় পড়ে আছে এবং আশেপাশের অনেক মানুষ এখানে কিন্তু ভিড় করছেন। এবং যেহেতু সিলিন্ডারটা এখনও সরানো হচ্ছে না এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে আশেপাশে অনেকে ঘোরাঘুরি করছেন, কিন্তু তারা বলছেন যে তাদের ক্রাইম ইউনিট টিম আসবেন, তারপরে এটি সরাবেন। কিন্তু এটি কিন্তু এখনও আশঙ্কার বিষয় যে যদি এটি থেকে আবারও যদি কোনোভাবে গ্যাস নির্গত হয়, তাহলে এখন কিন্তু অনেক মানুষ, হাজার হাজার মানুষ এই রাস্তা দিয়ে চলাচল করছে। এখনই কিন্তু অফিস ছুটি দিয়েছে, আশেপাশে গার্মেন্টস শিল্প কারখানার যে প্রতিষ্ঠান ছুটি দিয়েছে, অনেক মানুষ কিন্তু রাস্তার পাশ দিয়ে আসছে, বের হচ্ছে। তারাও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হবেন এবং তারা জানেনও না যে এরকম অনেক ঘটনা ঘটেছে। এরকম একটা দুর্ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনাটা রাত ৩টার সময় ঘটে। এখানে বলা হচ্ছে যে যখন এখানে একটি সিলিন্ডার গ্যাস, এই গ্যাসটিকে একজন ভাঙ্গারি বিক্রেতা, ভাঙ্গারি দোকানদার, যখন সে এই গ্যাসের সিলিন্ডারটাকে ভাঙার চেষ্টা করছিল রাতের বেলা, তখনই কিন্তু এখান থেকে একটি লিকেজ হয়। আর তারপরে এখান থেকে একটি বিষাক্ত দুর্গন্ধ, ধোঁয়া আশেপাশের পরিবেশে ছড়িয়ে যায়। আর তারপর এই যে এলাকার যত বাড়িঘর আছে, যারা ঘুমন্ত মানুষ ছিলেন, তাদের সবাই চিৎকার চেঁচামেচি করে উঠতে থাকেন এবং অনেকেই বলছিলেন যে তারা বাঁচাও বাঁচাও করে চিৎকার করছিলেন। তারা দিক বিদিক হারিয়ে ফেলেছিলেন, আতঙ্কে ছিলেন, তারা বুঝতেছিলেন না কি করবেন, কোথায় যাবেন, কেন এরকম দুর্ঘটনা ঘটলো। অনেকে কাশতেছিলেন, কাশতে কাশতে বমি করেছেন এবং নাক দিয়ে অনেকে রক্ত পড়েছে এবং আমাদেরকে বলছিলেন যে তারা তখন এই যে এলাকা থেকে তারা কোথাও দূরে পালিয়ে গিয়েছেন। এবং যে বাড়িঘরগুলো দেখছেন, যে যাদের গ্লাস ছিল, তারা বলছিলেন যে সব এই বিল্ডিং তারা শুনছিলেন নিচ থেকে আওয়াজ আসছিলেন বাঁচাও বাঁচাও বলে। তারা তখন যখন গ্লাস খুলে যখন দেখেন যে এই একটি এলাকায় চিৎকার হচ্ছে মানুষজন, তখন তারা আবার গ্লাসটি বন্ধ করে দেন এবং তারা বলছেন যে তখনও এই বিল্ডিংয়েও অনেক যারা ঘুমন্ত মানুষ ছিলেন, তারাও সেখানে এই গ্যাসের ধোঁয়া পেয়েছেন। আর যারা নিচের এই যে বাড়িঘর দেখছেন আপনি, নিচের বাড়িঘরে তো এই যে টিনের বাড়িঘর, খোলা, এসব বাসা বাড়িতে যারা অবস্থান করছিলেন, এখানে গ্যারেজ আছে, এই গ্যারেজে যারা শুয়েছিলেন তারা অনেকে আহত হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন অনেকে এবং এখনও চিকিৎসাধীন আছেন। কেউ চিকিৎসা শেষে আবার ফিরে এসেছেন। এখানে আমরা দেখতে পেয়েছি, তাদের সঙ্গে কথা বলেছি এবং তারা বলছেন একজন মানুষ মারা গেছেন। এই যে এখানে একটি স্মার্ট টেকনোলজি পার্ক বা একটি সফটওয়্যার প্রতিষ্ঠানের একটি গ্যারেজ আছে, এই গ্যারেজে একজন
মারা গেছেন তিনি আসলে একজন শ্রমিকের আত্মীয়। তিনি বেড়াতে এসেছিলেন গতকালকে, একজন বৃদ্ধ, তিনিও হঠাৎ করে পড়ে গিয়েছিলেন, তারপরে আর তিনি নিঃশ্বাস নিতে পারছিলেন না, তিনি মারা গেছেন। এবং এখান থেকে পুলিশ বলছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বলছেন যে এই ভাঙ্গারি যে বিক্রেতা তাকে গ্রেপ্তার করার চেষ্টা করা হচ্ছে, এখন পর্যন্ত আর গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এবং কি কারণে এই ঘটনা ঘটলো বা এই গ্যাসটা আসলে কিসের সেটিও কিন্তু এখনো নিশ্চিত করা যায়নি। এই ছিল অ্যানি। সহকর্মী হাসিবিল্লাহ জানাচ্ছিলেন গাবতলীতে বিষাক্ত গ্যাস ছড়িয়ে যাওয়ার খবরাখবর। 18,500 ভূমি ও গৃহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প 2 এর অধীনে এসব ঘর হস্তান্তর করেন সরকার প্রধান। এর মাধ্যমে এই ধাপে 70টি উপজেলা সহ মোট 464টি উপজেলা এবং 58টি জেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হলো। প্রধানমন্ত্রী বলেন, গ্রামের সব মানুষের জন্য নাগরিক সুবিধা নিশ্চিত করবে সরকার। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ও ঘর নির্মাণ করে দেওয়া হবে বলে জানান শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রী সম্পদের যত্ন নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি। ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি সামাজিক উন্নয়নের জন্য। এর শুভ ফলটা কিন্তু সাধারণ মানুষ পেতে শুরু করেছে। প্রত্যেকটা গ্রামকে আমরা নাগরিক সুবিধায় নিয়ে আসব, প্রত্যেকটা গ্রামের মানুষ নাগরিক সুবিধা পাবে। মানুষের প্রত্যেকটা চাহিদা যাতে যথাযথভাবে মেটে তার ব্যবস্থা করছি। জাতিপিতা বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। তা আমরা কারোর কাছে ভিক্ষাকে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো, সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। ঈদুল আজহায় যানজট নিয়ন্ত্রণে ড্রোন ব্যবহার করবে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের সঙ্গে সতর্ক থাকতে বলা হয়েছে জেলা পুলিশকেও। এছাড়া গার্মেন্টস পণ্য চুরি ঠেকাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সিসিটিভির আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ আগামী দিনগুলিতে কার্যক্রম আরও বেগবান করবে, এটাই আমরা আশা করি। মহাসড়ক কেন্দ্রিক জনগণের যানবাহনের নিরাপত্তা বিধান করবে, হাইওয়ে সুন্দর থাকবে, নিরাপদ থাকবে, এটা আমরা বিশ্বাস করি। শুধু হাইওয়ে যানজট নয়, হাইওয়ে পুলিশের অনেক কাজ রয়েছে সেখানে। চুরি ডাকাতির পাশাপাশি স্মাগলিং বন্ধ করাও হাইওয়ে পুলিশের একটি কাজ। শেয়ার বাজারে বিনিয়োগকারীদের মূলধনী আয়কে অন্তত 1 বছর করমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম। সকালে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে আরও কিছু প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি। একটা ট্যাক্স স্ট্রাকচার যদি এনে দেই, আমাদের এখানে আমরা সবাই জানি যে 80% ইনভেস্টার্স আর দ্য রিটেল ইনভেস্টার্স। ইটস এ রিটেল ড্রিভেন মার্কেট। রিটেল ইনভেস্টারদেরকে যদি আমরা একটা কনফিউশনের মধ্যে দিয়ে দিই অ্যাজ ফার অ্যাজ দ্য ট্যাক্স ইজ কনসার্ন, তাহলে আমাদেরকে বিনিয়োগকারী ধরে রাখা খুব মুশকিল হবে। তা আমরা সরকারের কাছে বিশেষ অনুরোধ করব যে এই বছর আমাদেরকে ক্যাপিটাল গেইন ট্যাক্স থেকে অব্যাহতি দেওয়া হোক, এবং এটা পরবর্তী সময়ে যখনই আসে বা ওনারা যদি মনে করে তার আগে একটা পর্যাপ্ত সময় দিয়ে আমাদের ট্যাক্স স্ট্রাকচারটাকে খুব সহজীকরণ করে, সিম্পলিফিকেশন যেটাকে বলি আমরা, সেটা করা হোক, যাতে সাধারণ বিনিয়োগকারীরা এটাতে ভীত না হয়ে এটা দেওয়ার জন্য আগ্রহী হয়। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি আছেন গাবতলীতে বিষাক্ত গ্যাসে অসুস্থ বেশ কয়েকজন। হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন বেলায়েত হোসেন। বেলায়েত, ঠিক কতজন হাসপাতালে এই মুহূর্তে ভর্তি আছে এবং ডাক্তার আসলে এই বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার বিষয়ে কি জানিয়েছেন? জি ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আসলে গতকাল ভোর রাতের দিকেই কিন্তু এই দুর্ঘটনাটি ঘটে এবং এই দুর্ঘটনার পর সাধারণ মানুষ বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ে নানা দিকে এবং তারা আসলে অনেকে এই গ্যাসের কারণে অসুস্থ হয়ে পড়ে। এই অসুস্থ হওয়ার কারণেই কিন্তু
আজকে আমরা দেখেছি যে সকাল থেকেই সোহরাওয়ার্দী হাসপাতালে তারা এখানে রোগীদেরকে নিয়ে আসা হয় এবং তাদেরকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমরা এখন আসলে রয়েছি সোহরাওয়ার্দী হাসপাতালের 632 নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের বেশিরভাগ রোগী কিন্তু এই ঢাকা উদ্যানের শ্যামলী হাউজিংয়ের যারা গ্যাস ছড়িয়ে যাওয়ার কারণে অসুস্থ হয়েছেন তারাই আছেন এবং তাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিকিৎসকরা তাদেরকে চিকিৎসা দিচ্ছেন, প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন, তাদের সমস্যার খোঁজ খবর নিচ্ছেন এবং তারা কার কি অবস্থা, কাউকে কাউকে আসলে অক্সিজেন লাগিয়ে রাখা হচ্ছে এবং এখন পর্যন্ত আসলে এখানে কতজন রোগী আছেন তাদের সব মিলিয়ে কতজন রোগী এখানে নিয়ে আসা হয়েছে সেই সংখ্যাটি আমরা পাইনি। আমরা আসলে চিকিৎসকদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, এখনো আসলে কোনো চিকিৎসকের সঙ্গে আমরা কথা বলতে পারি নাই। আমরা কথা বলার চেষ্টা করব এবং কথা বলে কিন্তু আসলে আমরা জানতে পারবো যে এখানে আসলে কি পরিমাণ রোগী আনা হয়েছে। তবে আমরা এখন যে ওয়ার্ডে রয়েছি এই ওয়ার্ডে কিন্তু একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত যাদেরকে দেখছি তারা বেশিরভাগই কিন্তু এই যে ঢাকা উদ্যানের শ্যামলী হাউজিংয়ে যারা এই গ্যাস ছড়িয়ে যাওয়ার কাণ্ডে যারা আহত হয়েছেন তাদেরকেই নিয়ে আসা হয়েছে। হসপিটালের অবস্থাটা যদি এই মুহূর্তে বলি যে তারা আসলে একেবারেই গুরুতর কিংবা একেবারেই কঠিন অবস্থার মধ্যে আসলে কেউই ওইভাবে নাই, তবে কয়েকজনের অবস্থা একটু খারাপ, তাদেরকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। আর তারা আসলে যেটি বলছেন যে আসলে রাত 3টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে এবং ভোর 5টার দিকে তারা হসপিটালের দিকে আসেন এবং এখানে এসে তারা তাদের স্বজনদেরকে নিয়ে আসেন এবং স্বজনরা এখানে অপেক্ষা করছেন। চিকিৎসকরা আসলে খোঁজ খবর নিচ্ছেন, তাদেরকে এখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। মোটামুটি এটুকু বলা যায় যে আসলে এখানে যারা ঢাকা সোহরাওয়ার্দী হসপিটালের যারা কর্তৃপক্ষ আছেন তারা এখানে কিছুক্ষণের মধ্যে হয়তো আসবেন এই যারা আছেন তাদেরকে দেখার জন্য এবং তারপরে আসলে আমরা জানতে পারবো যে এখানে আসলে কি পরিমাণ রোগী এসেছে, তাদের আসলে এখন কি অবস্থা, তাদের মধ্যে কতজনের অবস্থা কতটুকু গুরুতর কিংবা কতটুকু অবস্থা স্বাভাবিক আছে সেই অবস্থা সেটি জানার জন্য আমাদেরকে মোটা থেকে আরো কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। তবে আমরা এখানে রয়েছি তাদের খোঁজ খবর নেওয়ার জন্য। সার্বিক পরিস্থিতি এই ছিল আমার কাছে এখনকার মতো, পরবর্তীতে আপনার মাধ্যমে আরো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সহকর্মী বেলায়েত হোসেন জানাচ্ছিলেন গাবতলীতে গ্যাস ছড়িয়ে পড়ায় হতাহত যারা হসপিটালে ভর্তি আছেন তাদের খবর। দেশের বিভিন্ন জেলায় কমেছে সবজি সরবরাহ, ফলে প্রকারভেদে সবজির দাম বেড়েছে 5 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। এতে কমেছে বেচাকেনা, যার প্রভাব পড়ছে স্থানীয় বাণিজ্যে। রিমালের প্রভাবে সৃষ্ট ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের বেশিরভাগ অঞ্চলের সবজির ক্ষেত। নষ্ট হয়েছে মাঠে থাকা করলা, পটল, বরবটি সহ বিভিন্ন ফসল, যার প্রভাব পড়েছে বাজারেও। দাম বেড়েছে পাইকারি ও খুচরা পর্যায়ে। বরিশালের বাজারে বেগুন, ঢেঁড়স, করলার দাম বেড়েছে 5 থেকে 10 টাকা। আর চাঁদপুর ও কলাপাড়ায় সবজির দাম বেড়েছে আরও বেশি। সপ্তাহ ব্যবধানে 50 টাকা বেড়ে করলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন ঝড় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সবজির ক্ষেত, ফলে দাম অনেকটাই বেশি। এছাড়া কোরবানির পশু বহনের কারণে পরিবহন ব্যবস্থায় তৈরি হয়েছে সংকট, যার প্রভাবও পড়েছে সবজির বাজারে। হঠাৎ সবজির দাম বাড়ায় হতাশ ক্রেতারা। রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড় ও সড়কের পাশে দেখা দিয়েছে ভূমিধস। এ অবস্থাতে ঝুঁকি নিয়ে চলছে হালকা যানবাহন। ভারী যানবাহন চলাচল বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে পণ্য পরিবহন ও জরুরি পরিষেবা। বৃষ্টির কারণে রাঙামাটি কাপ্তায় বরাদাম সড়কের দুপাশে দেখা দিয়েছে ভূমিধস। মাটি সরে যাওয়ায় সড়ক রক্ষাকারী গার্ডারেও দেখা দিয়েছে ভাঙনের কারণে সড়ক সরু হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন এ পথে চলাচলকারীরা। এখনও হালকা যান চলাচল করলেও বন্ধ আছে ভারী যানবাহন। এরই মধ্যে দুর্ঘটনা এড়াতে দেয়া হয়েছে লাল পতাকা ও সতর্কীকরণ সাইনবোর্ড। স্থানীয়দের শঙ্কা, বড় ধরনের ধস দেখা দিলে জেলা শহরের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়বে সড়ক যোগাযোগ। তবে এলজিডির নির্বাহী প্রকৌশলী জানান, সড়কের ধসরোধ ও মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে। অতিরিক্ত অর্থের জন্য পাঠানো হয়েছে প্রকল্প প্রস্তাব। আর স্থানীয়দের দাবি, যোগাযোগ ব্যাহত হওয়ায় এরই মধ্যেই তাদের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঈদকে ঘিরে মহাসড়কে পশু ও পণ্যবাহী যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে। উত্তরাঞ্চলের প্রবেশমুখ বঙ্গবন্ধু সেতুতে গেল কয়েকদিনের তুলনায় বেড়েছে যানবাহন পারাবারের সংখ্যা। রবিবার রাত 12টা থেকে সোমবার রাত 12টা পর্যন্ত সেতু দিয়ে 25,923টি যানবাহন পারাপার হয়েছে।
সেতু কর্তৃপক্ষ জানায় এতে টোল আদায় হয়েছে 2,48,87,000 টাকার বেশি। রবিবার রাত 12টা থেকে সোমবার রাত 12টা পর্যন্ত সেতুর পূর্ব প্রান্ত দিয়ে 12,990টি যানবাহন পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে 1,34,450 টাকা। আর সেতুর পশ্চিম প্রান্ত দিয়ে পার হওয়া 12,933টি যানবাহন থেকে টোল আদায় হয়েছে 1,25,52,000 টাকা। বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী জানান, ঈদকে ঘিরে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ আগের তুলনায় বেড়েছে, কিন্তু যান চলাচল স্বাভাবিক আছে। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। ভিসায় হজের অনুমতি না থাকায় সৌদি আরবের মক্কা থেকে ফেরত পাঠানো হচ্ছে 3 লাখের বেশি মানুষ। এদের মধ্যে 1.5 লাখের বেশি মানুষ হজ ভিসার পরিবর্তে পর্যটন ভিসায় সৌদি আরব গেছেন। সৌদি প্রেস এজেন্সি জানায়, গেল সপ্তাহে কর্তৃপক্ষ 140টি ভুয়া কোম্পানির কার্যক্রম বন্ধ করে। পাশাপাশি বৈধতা ছাড়া হজ যাত্রীদের বহন করে নিয়ে যাওয়া 97,664টি গাড়িকে ফেরত পাঠান তারা। হজের এই মৌসুমে হজের ভিসা ছাড়া আর বৈধতা ছাড়া চলে আসা যাত্রীদের সামাল দিতে বেশ বেগ পেতে হয় সৌদি কর্তৃপক্ষকে। গেল বছর সৌদি আরবে হজ করেছেন 18 লাখ মুসল্লি। চলতি বছর এখন পর্যন্ত 15 লাখের বেশি মুসল্লি হজ করবেন বলে জানা গেছে। নিখোঁজের প্রায় 24 ঘন্টা অতিবাহিত হলেও এখনও সন্ধান পাওয়া যায়নি মালাবির ভাইস প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজের। উদ্ধার অভিযানে অংশ নিয়েছে দেশটির সেনাবাহিনী। উড়োজাহাজটিতে ভাইস প্রেসিডেন্ট সাউলোস চিলিমা এবং সাবেক ফার্স্ট লেডি ছাড়াও আরও 8 আরোহী ছিলেন। দেশটির বিমান বাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে, সোমবার সকাল 9:15টার দিকে এয়ারক্রাফটটি রাজধানীর লিলংয়ে ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে রাডারের বাইরে চলে যায়। অ্যাভিয়েশন কর্তৃপক্ষ পাইলটের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হলে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করার ঘোষণা দেন প্রেসিডেন্ট লেজারাস চাকুয়েরা। এছাড়া বাতিল করেন বাহামাস সফরও। স্থানীয় সময় 10টার দিকে দেশটির উত্তরাঞ্চলে মুজুজু আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণের কথা ছিল। সেখানে দেশটির সাবেক এক ক্যাবিনেট মন্ত্রী শেষকৃত অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন ভাইস প্রেসিডেন্ট সাউলোস। টি-20 বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে রাতে মাঠে নামবে পাকিস্তান কানাডা। নাসাউ কাউটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। দুদলের এর আগে এই মাঠে খেলার অভিজ্ঞতা আছে। আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডা 12 রানে জিতেছে, তবে ভারতের বিপক্ষে জয়ের সুযোগ তৈরি করেও শেষ পর্যন্ত হারের লজ্জা নিয়ে মাঠ ছাড়ার তিক্ত অভিজ্ঞতাও আছে পাকদের। টানা 2 ম্যাচে হেরে পয়েন্ট টেবিলে শেষের দিকে আছে বাবর আজমের দল। নেট রান রেটেও পিছিয়ে কানাডার থেকে। সেক্ষেত্রে পরের রাউন্ডে উঠতে এই ম্যাচে বড় ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে। অন্যদিকে 2 ম্যাচ খেলে 1 জয়ে টেবিলে 3-এ আছে ইউরোপের দেশটি। তাদের কাছেও ভালো সুযোগ সুপার 8-এর লড়াইয়ে টিকে থাকার। বিশ্বকাপ বাছাই পর্বে দ্বিতীয় পর্বে লেবাননের বিপক্ষে রাতে মাঠে নামবে বাংলাদেশ ফুটবল দল। পয়েন্ট টেবিলে এই মুহূর্তে অস্ট্রেলিয়া, ফিলিস্তিন, লেবাননের আই গ্রুপে ক্যাবেরার অবস্থান একেবারে তলানিতে। 5 ম্যাচ খেলে 4 হার আর 1 ড্রয়ে বাংলাদেশের পয়েন্ট 1। তবে গ্রুপের শেষ ম্যাচে জয়ের লক্ষ্যে বাংলাদেশ সময় রাত 10টায় খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। এর আগে ঘরের মাঠে বসুন্ধরা কিংস অ্যারেনায় মধ্যপ্রাচ্যের দেশটির সঙ্গে 1-1 গোলে ড্র করে বাংলাদেশ। গেল 1 বছরে লেবাননের বিপক্ষে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে লাল সবুজের প্রতিনিধিরা। আমরা আরো পয়েন্টস নিতে চাইছি, কিন্তু এটা হয় না। বাট এখন আরেকটা গ্রেট অপরচুনিটি টু ফিনিশ দ্য গ্রুপ স্টেজ ইন আ ভেরি গুড ওয়ে। আর যদি 3 পয়েন্ট নিতে পারি তাহলে একদম পারফেক্ট। এটা আমার বিশ্বাস, এটা টিমের বিশ্বাস, আর আমার দেশটা আছে আমার সাথে, সাপোর্টে আছে। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv এবং ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।